সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এনটিভির আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার। সাথে থাকছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে শুরুতেই দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করে রাখি। ঢাকা ও চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ। সারা দেশে আহত ৩ শতাধিক। মামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টায় সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা ইতিহাস জানে না বলেই নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্লোগানই প্রমাণ করে কোটা আন্দোলন সরকার বিরোধী, এমনটা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে অধিকার চাইতে গেলে রাজাকারের তকমা দেওয়া হয়, এমনটা বলেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু আলোচিত সংবাদ রয়েছে আজকের বিভিন্ন গণমাধ্যমে এবং পত্রিকায়। আমরা মোটামুটি আজকের এই বিষয়গুলোর মধ্যে আলোচনাকে রাখার চেষ্টা করব। আমাদের সাথে আজকের এই আলোচনায় স্টুডিওতে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমার বাঁ পাশে রয়েছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, রয়েছেন অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাউসার, সাবেক সদস্য কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনারা এতক্ষণ শুনছিলেন আজকে আসলে বেশ আলোচিত সংবাদ এবং দিনভর সংঘর্ষ পাল্টা সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটি সময় অতিক্রম করেছে এবং শিক্ষার্থী, ছাত্রলীগ এবং কোটা বিরোধী বা কোটা সংস্কারের আন্দোলন সব মিলিয়ে এতদিন চলছিল, আজকে এটি সংঘর্ষে গড়ালো। এবং আরও বেশ কিছু বক্তব্য এই নিয়েই দিয়েছেন। এটিকে ঘিরে বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি দু ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা এবং আওয়ামী লীগ নেতারা। এবং আওয়ামী লীগ বলেছে যে তারা যেই আশঙ্কাটা করছিল সেই ধরনের প্রমাণ তারা পেয়েছে, যেমন বলেছিলেন ওবায়দুল কাদের। অন্যদিকে বলেছেন যে অধিকার চাইতে গেলেই এক ধরনের তকমা দেওয়া হয়, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে। তো আমাদের আজকের এই আলোচনা ঘিরে এবং এখনও অনেক শিক্ষার্থী কিন্তু ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি যে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে এই ঘটনার জেরে। আমি প্রথমেই নীলুফার চৌধুরী মনে আপনার কাছে একটু যদি যেতে চাই, আলোচনাটা তুলে দিতে চাই যে শুরুটা যদি এরকম হয় যে এতদিন একটা আন্দোলন গড়ালো, এই মুহূর্তে এসে আসলে ছাত্রলীগের সাথে সংঘর্ষ বাধার ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? যদিও আপনাদের আপনার যে দলে রয়েছেন তার ছাত্র দল কিন্তু ইতিমধ্যেই আন্দোলনে সমর্থন দিয়েছে, আপনাদের দলীয় মহাসচিবও সমর্থন জ্ঞাপন করেছে, বলেছে যে যেহেতু সচেতন রাজনৈতিক দল হিসেবে তারা একটা অবস্থান দিয়েছে। এই সংঘর্ষের ঘটনাটি শেষ পর্যন্ত সংঘর্ষে গড়ালো কেন, কি মনে হচ্ছে আপনার? আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, গত রাত থেকে আন্দোলনটা বেশ কয়েকদিন যাবৎ জোরালো ছিল। আন্দোলন চাইতেই পারে যে কারো, একটা দেশে গণতান্ত্রিক দেশ যদি বলি, আন্দোলন করার অধিকার আছে। আর ছাত্রদের তো ছাত্র সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে তারা যে কোনো সময় আন্দোলন চাইতে পারে, তো আন্দোলনে নামতে পারে যদি সরকার কথা না শুনে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কথা না শুনে। সেইখানে ছাত্রদের এই আন্দোলনের মধ্যে গত রাত থেকে আমরা যা দেখছি, এই যে এত মধ্যরাতের পর থেকে কখন এটা ঘটলো, আন্দোলনটা এইভাবে জ্বালাময়ী হলো কখন, যখন একটা দেশের নির্বাহী বিভাগের সর্বপ্রধান ব্যক্তি তার বিভিন্ন কথার যাতা করলে পিষ্ট করলো জাতিকে, এই ছাত্রছাত্রীদেরকে এত নোংরা ভাষায়, জঘন্য ভাষায়। শুদ্ধভাবে আমার মনে হয় না যে কেউ বলতে পারে, সাধারণ কোনো মানুষ আওয়ামী লীগের সেটা বলতে বোধহয় দ্বিধা হবে, যেটা খোদ নির্বাহী প্রধান যে কথাগুলো বলেছেন। আপনি দেখেন, উনি প্রথমে যে যারা কোটা বিরোধী কথা বলবে তারা রাজাকার, এই যে উনি ফার্স্ট এটা শুরু করলেন। কোটা বিরোধী কথা বললে রাজাকার হবে কোনো মুক্তিযোদ্ধা? কি তারা কোটা চায়? মুক্তিযোদ্ধার সন্তানদের কোটার বয়স শেষ। খোদ প্রধানমন্ত্রী, আজকের যে প্রধানমন্ত্রী সেই দিনও ছিল, সেই প্রধানমন্ত্রী 18 সালে নিজে বলছে তোমরা কোটা নিয়ে এত কথা বলছো, যাও আমি কোটা বাদ দিয়ে দিলাম। সেদিন তারা এত দানবীরভাবে, ছাত্ররা কিন্তু আজকের ছাত্ররা এখনও কোটা বাতিল চায় না পুরা, তখনও সেই দিনও কোটা বাতিল চায় নাই, কিন্তু প্রধানমন্ত্রী নিজে কোটা বাতিল করেছে। তার কথার কতটুকু দাম আছে একটা দেশের প্রধানমন্ত্রী, তার কথার কতটুকু দাম আছে যে সে 18-র কথাটা এখন
ইনিয়ে বিনিয়ে সে হাইকোর্টের কোর্টের উপর দিয়ে চাপিয়ে দিয়ে সেই কাজগুলো করছে। তারা তো কোটা বাতিল করেছিল, আসলে এটা তো আদালতের, জি এটা তো আদালতের, আমি সরকারও তো কোটা বাতিলে আদালত কার উপর দাঁড়িয়েছে? আমি টেবিলের চেয়ারের উপর, চেয়ার মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। আদালত কার উপর দাঁড়িয়েছে? আদালতের যে নেতৃবৃন্দরা, যারা আদালতের, আমি সম্মান দিয়ে কথা বলছি যে তারা কিন্তু সবই সাবেক ছাত্রলীগের নেতারা। তো তারা কি, তাদের কি ঘাড়ে দুইটা মাথা? প্রধানমন্ত্রী একরকম কথা বলবে আর তারা আদালতের দোহাই দিয়ে আরেক রকম কাজ করবে? এটা সম্ভব না। এটা তারা কর্তা যা চায় তাহাই কর্ম। উনি ইল্লিগাল কর্তা, ইল্লিগাল কর্মগুলোই উনি পছন্দ করেন বলে উনি যখন প্রথমে রাজাকার বলল, তখন কি ছাত্ররা, আজকের কোটা বিরোধী ছাত্ররা, তারা তখন কি বলল? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এটা কে বলছে? এটা কিন্তু প্রধানমন্ত্রীকে তারা এক ধরনের কটাক্ষ করে বলেছে, ভিতরের কষ্টবোধ থেকে বলেছে যে একটা দেশের স্বাধীনতার 53 বছর পরে কেউ রাজাকার হয় না। রাজাকারের যদি সন্তানও থাকে তারও রাজাকার হওয়ার কথা না। অথচ যিনি রাজাকার নিয়ে এত কথা বলেন, তিনি কিন্তু রাজাকারের বংশধরদের নিয়ে একই ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করেন, আমরা কিন্তু দেখি। তখন উনি কিন্তু বলেন এটা রাজাকার, এটা আত্মীয় রাজাকার। আমি বলি, আমি নিজের জন্য আইন একরকম, অন্যের জন্য আরেক রকম। মুক্তিযোদ্ধা সন্তানদের আপনি রাজাকার বলছেন, অথচ আপনি কিন্তু রাজাকার নিয়ে ঘুমাচ্ছেন, খাচ্ছেন, দাচ্ছেন, বেড়াচ্ছেন। এটা তো হতে পারে না। ডাবল স্ট্যান্ডার্ড কথা তো আপনি বলতে পারেন না, আপনি চলতে পারেন না। তারপর আপনি আজকে কি বলছেন? আজকে উনি বলছে কথা বলার একটা পর্যায়ে, তার ভাষার নোংরামোটা এমন একটা পর্যায়ে, আমার বোনেরা 2 লক্ষ মা বোনের, তারা বলে সম্ভ্রমের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। যে সম্ভ্রম, একটা মানুষের সম্ভ্রম একদিন খোয়া গেলে সেটা যদি মামলা হয়, বারবার ওই সম্ভ্রমের কথাটা আসে, আরেকবার করে র্যাপ্ট হয়, আরেকবার করে হয়। আজকে যে এটা প্রধানমন্ত্রী আজকে যে কথাটা বললেন রোকেয়া হলকে কেন্দ্র করে, যে রোকেয়া হলের মেয়েরা 300 মেয়েকে মেরেছে, 40টা মেয়েকে রেপ করেছে, তারপরে তাদের কি কাপড় চোপড় পরা ছিল, আত্মহত্যা করে বলে তাদেরকে কি পরিয়ে রাখা হয়েছিল, আমার বলতে লজ্জা লাগে। আমি একজন নারী হিসেবে আমি লজ্জা পাচ্ছি, আমি অপমানিত হচ্ছি। আমার ওই বোনদের, রেপ হওয়া বোনদের আরেকবার করে উনি ধর্ষণ করেছেন এই আজকের এই কথাগুলো বলার জন্য। উনি কি এটা রোকেয়া হলের মেয়েদেরকে খামোশ বলার জন্য এটা বললেন? আমি গত রাতে যে ভয়টা পেয়েছিলাম, আমি ভাই একটুখানি এই টাইমটা বেশি নিব, গত রাতে যে নারীরা বের হয়েছিল এত রাতে, তারা কতটুকু তাদের পেশার প্রতি, এই বেকার সমাজটা পেশার প্রতি সম্মান দিলে, শ্রদ্ধা দিলে বের হতে পারে। তারা কিন্তু ভয় না করে তারা কিন্তু জীবনের হাতে নিয়ে বের হয়েছিল। তারপরে আমরা যখন শুনেছি যে ওইখানে নেট বন্ধ করে দেওয়া হয়েছে, ওইখানে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং আপনি বুঝেন একজন নারী, আমার দেশের নারী তো প্রধানমন্ত্রী, একজন নারী কোথায় সেই মেয়েদের জন্য কষ্ট পাবে, তা না করে উনি আজকে সারাদিন হেলমেট বাহিনীতে লাগিয়ে দিয়েছে। আমরা একটু শুনে আসি, হেলমেট বাহিনী দিয়ে কতবার মারামারি করেছে আপনি বলেন, এবং মায়ের উপর আপনার মনে করেন যে দুপক্ষই সংঘর্ষে জড়িয়েছে না, জরুরি বিভাগে কিন্তু সংঘর্ষে জড়ানোর কথা না। ওইখানে গিয়ে ছাত্রলীগের পেটুয়া বাহিনী, হেলমেট বাহিনী আরেকবার মেরেছে। আমরা বিষয়টি এবং শহীদুল্লাহ হলের সামনে কতক্ষণ মারামারি করেছে। একটু রিয়াজুল কবির কাউসারের কাছে একটু শুনি। বেশ কিছু অভিযোগ, বেশ কিছু বক্তব্য আপনাদের বিরুদ্ধে আপনারা দিয়েছেন নীলোফার চৌধুরী মনি। আমি আসলে আপনার কাছে জানতে চাই যে, বা বলতে চাই তার প্রশ্ন ধরে, যে এই সংঘর্ষটা শেষ পর্যন্ত আসলে ছাত্রলীগ মানে সংঘর্ষে গড়ালো কি কারণে, এটি যেমন একটি জানার বিষয় আপনার কাছে, পাশাপাশি এই সংঘর্ষের জেরে আসলে বিষয়টি কি আরো জটিল হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক, এনটিভির যারা আমাদের অনুষ্ঠান দেখছে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। দেখেন, আমার ব্যক্তিগত এমনটা খারাপ, জীবনে গর্ব করার যদি কোনো থাকে সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নেতৃত্ব দিয়েছি। জীবনের ছাত্র জীবনে অনেকগুলি গৌরবের অংশ এইগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই। আমাদের বাংলাদেশ স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার আন্দোলন, সব কিন্তু সবসময় ছাত্রদের একটা ভূমিকা সবসময় ছিল। জি, গৌরবোজ্জ্বল ইতিহাস। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাত্রে যে স্লোগান হয়েছে, যে স্লোগানটা আমি বলতে চাই না বা বলতে পারি না, এটা খুব পীড়াদায়ক। গর্ব করার অনেক বিষয় থাকতে পারে, কিন্তু আমাদের দেশটি দেখেন, এটা তো আসলে তৃতীয় প্রজন্ম।
আমরা দ্বিতীয় প্রজন্ম, মুক্তিযোদ্ধারা প্রথম প্রজন্ম, এখন তৃতীয় প্রজন্ম, মানে আমাদের ছেলে মেয়েরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আমাদের, আমরা যে পাক ভারতের কথাই বলি, 47 বলেন, 54 বলেন, আর বাংলাদেশ, ভারতের সৃষ্টি কিন্তু টেবিলে, কিন্তু বাংলাদেশের সৃষ্টি কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে। টেবিলে বসে বাংলাদেশ স্বাধীন হয়নি। 70-এ আমরা নির্বাচনে পাশ করেছিলাম, আওয়ামী লীগ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে একক সদস্য, আমরা কি ক্ষমতায় যেতে পেরেছিলাম? পারি নাই। 70-এ একটা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আপামর জনগণ, কোনো ট্রেনিং নাই, ড্রেস নাই, অস্ত্র নাই, তাদের সাথে দেশমাতৃকার জন্য আবেগ উচ্চারিত পাকিস্তানের মতো একটি সুসজ্জিত সেনাবাহিনী তাদের সাথে, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে বীর বাঙালি। এবং আমরা সেই যুদ্ধে, একটাই ছিল নেতা, ছিল একজন, স্লোগান ছিল একটা, নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্লোগান জয় বাংলা। আজকে যখন এই তৃতীয় প্রজন্মের কাছে এই কথাটা শুনি, আসলে খুব কষ্ট লাগে। দেখুন, তৃতীয় প্রজন্ম বলি কেন, দেখুন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা সপরিবারে হত্যা করার পর 21 বছর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে একজন নেতা ছিল, এটা কিন্তু কেউ বলতে পারতো না। 96-এর 23শে জুনের আগে একজন নিষিদ্ধ নেতা ছিলেন, বা একটা প্রজন্ম, যার বয়স 75-এ ছিল 2 বছর, সে কিন্তু জানেই না যে এই ইতিহাসটা কি। আজকে যে মুক্তিযুদ্ধ নিয়ে কথা হচ্ছে, আমি নিজেও স্বীকার করি যে আমাদের অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। আবার আমরা যারা গ্রামে গঞ্জে ঘোরাফেরা করি, অনেক মুক্তিযোদ্ধা আছে, জেনুইন মুক্তিযোদ্ধা, তারা শুধু 4 ধরনের কাগজপত্রের কারণে মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত হতে পারে না। ওই যে 4টা করা হয়েছে ধরন, এইটাও খেয়াল করবেন। এক সময় কিন্তু মুক্তিযোদ্ধা বলে সমস্যা হইতে পারে, অনেকে যাও কাগজপত্র ছিল, ইন্ডিয়ান ছিল, সব পুড়িয়ে ফেলেছিল। কোন সময়, কার আমলে? যেখানে হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল, তখন অনেকে বলতে সাহস পেত না আমি মুক্তিযোদ্ধা। আবার অনেকে আছে মুক্তিযোদ্ধা করেছি, দেশ স্বাধীন করেছি, দেশের কাছে চাওয়া নাই আমার, এটাও কিন্তু অনেকে বলেন। এদের কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো বাতা নাই, এরা এটা চায় না। এটা আমরা গর্ব করি, স্যালুট করি তাদেরকে। আজকে আমাদের তৃতীয় প্রজন্মে অন্য একটা স্লোগান দিচ্ছে। আরেকটা আপনি যেটা বললেন, আমি শহীদুল্লাহের ছাত্র, শহীদুল্লাহ নির্বাচিত, 2 আমি হল সংসদে নির্বাচন করেছি। আজকে যে সিনারিটা হয়েছে, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এটাও দুঃখজনক। 2 পক্ষে হতাহত হয়েছে, অনেক হতাহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে। এইটা এই পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা মোটেই কাম্য না, এবং এখনো খুব একটা স্থির না। এখন আসেন বিষয়টা, আমি একটা কথা বলেছিলাম যে 71-এর এই মহান মুক্তিযুদ্ধে একজন নেতা ছিল, একটা স্লোগান ছিল। এই যে আমার পাশে একটা দলের প্রতিনিধিত্ব করে, বড় দল, 17 বছর যাবত আন্দোলন করতেছে। প্রথম কথা হলো ইস্যু নাই, জনসম্পৃক্ততা নাই, আন্দোলনের সফলতা নাই। আজকে এই যে কোটা আন্দোলন ইয়াটা দেখুন, কোটা আন্দোলনে কিন্তু মেজর চেঞ্জ হয়েছে এই 76 সালে, 85 সালে এবং 97 সালে। এই সালগুলিতে কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? ওই সময়টায় কারা কারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল? তখন কি তারা পরিবর্তন এনেছিল? 2018 সালে আন্দোলন শুরু হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশেষ কারণে বলেছিলেন, যাদের জন্য আমি সবকিছু করি তারা আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তাদের জন্য। কারণ এটা তো ঠিক, নারীর অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়নে, নারীকে প্রতিষ্ঠা করার জন্য এই বঙ্গবন্ধু শেখ যা করেছেন, এটা আগামী 200 বছরে কেউ করে যেতে পারবে না। এমন লক্ষ্য করে দেখেন, গত 4-5টা 18 সালের পরে যে বিসিএসগুলি হয়েছে, 19 জেলায় কোনো মহিলা নাই, পুরুষে 4 জন মহিলা, অথচ অনেকগুলো এসপি কিন্তু আমরা দেখেছি প্রশাসন থেকে এসছে। হ্যাঁ, এইটা কমে যাচ্ছে। তখন বলে যাদের জন্য আমি করি তারাই যখন এটা করে, বাদ দেন এটা। শেষ 2022 সালে মুক্তিযোদ্ধার সন্তানদের কেউ কেউ এটা রিট করলো, সেই রিটটা রায় 24 সালে রায় হলো। কিন্তু ওখানে তারা বলছে যে তারা সংস্কার চেয়েছিলেন, আসলে এটা বাদই দেয়া হয়েছে। এটা দেখুন, আন্দোলনকারীরা এই কথাটা বলছে। যদি 18 সালে আপনি আন্দোলন দেখেছেন, এই যে বর্তমানে আমাদের, আমি তো বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে বা ইউনিভার্সিটির ছেলে করবে, সেটা আমরা স্বাগত জানাই। কিন্তু লক্ষ্য করে দেখেছেন, এখন যারা আন্দোলন করতেছেন প্রতিনিয়ত তারা ফ্ল্যাকচুয়েট করতেছে,
কোন দিন কি বলতেছে কি চাচ্ছে বলতে পারছেন না। প্রথম কথা, আমি স্পষ্ট, যেহেতু আমি আইন পেশায় আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 82টা বিভাগ, এর মধ্যে একটা আইন বিভাগও আছে। এই আন্দোলনে আইন বিভাগের ছেলেরা আছে না? কেউ কেউ আছে না? সব বিভাগই। দেখুন, আপনি নির্বাহী বিভাগে বলেন, কোনো অর্ডারের মধ্যে যদি কোর্টের কোনো কাগজ আসে, ওই নির্বাহী কিছু করতে পারে না। এখানে মাননীয় প্রধান বিচারপতি স্পষ্ট বলেছেন, এটা এখন আপিল বিভাগ শুনবে রাইট আসার পর। এবং উনি আহ্বান করেছেন, সরকারের পক্ষ হয়তো অ্যাটর্নি জেনারেল বলবেন, যারা আন্দোলন করছে তাদের পক্ষে যদি কেউ বলতে চায় আমরা শুনবো। আপনারা করে দেখেছেন হাইকোর্ট বিভাগের রায়টা কিন্তু অনেকটা আন্দোলনে যারা চাচ্ছেন এটার অনেকগুলো চলে আসছে, যে সরকার কোটা কম বেশি করতে পারবে, এটা কিন্তু সুযোগ রেখেছে করে 3 মাসের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করতে হবে। তাহলে আপিল সর্বোচ্চ আদালত, আপিলের ডিভিশন, তারাও নিশ্চয়ই বিষয়, কারণ তারাও তো প্রতিনিয়ত ঘটনা দেখছেন, তারা তো আমাদের মাঠ থেকে ওখানে গেছেন, বিবেচনায় আনবেন। এই সময়টা এরা কি ওয়েট করতে পারলো না? এমন না তো যে আগামী সপ্তাহে একটা বিশেষ ঘোষণা হবে, যে বিশেষ তারা অ্যাটেন্ড করতে পারবে না, কেন পরবর্তী বিশেষ তাও 6 মাস 8 মাস পরে হতে পারে। এর আগে ফয়সালা হলে তো হলো, এমন কি হলো যে এই সপ্তাহে ফয়সালা হতো, এই সপ্তাহে পার্লামেন্ট ডাকতে হবে। আমি মনে করি কি এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব অনেকেই দিয়েছে, সফলতা হয়েছে। আমার মনে এখানে একটু আমরা 2 মিনিট একটু শুনে আসবো। আব্দুল হান্নান মাসুদ যুক্ত আছেন আমাদের সাথে, সমন্বয়ক, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। মাসুদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাসুদ, আচ্ছা, আজকে আপনারা তো আন্দোলন চালাচ্ছিলেন, আপনারা আজকে আসলে ছাত্রলীগের সাথে আপনাদের এই সংঘর্ষে জড়িয়ে যেতে হয়েছিল কেন? এক, আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাত্রলীগ অভিযোগ করেছে যে আপনারা আসলে তাদেরকে 71 হলে গিয়ে প্রথম আক্রমণটা করেছেন, কেন সেটা হয়েছে একটু যদি বলেন, আপনারা সংঘর্ষে জড়ালেন কেন? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং আমার ইউনিভার্সিটির বড় ভাই বড় বোন রিয়াজুল কবির চৌধুরী ভাই এবং নির্বাচ চৌধুরী মনি আপুকে। আসলে আমার কাছে ভালো লাগতো যদি আমি এখন এখানে যাদের সাথে সংঘর্ষের কথা বলেছেন বা যারা আমাদের উপর হামলা করেছে তাদের কোনো প্রতিনিধি থাকতো। আমি একজন স্টুডেন্ট প্রতিনিধি হিসেবে এখানে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম যদি মানে আমার ইউনিভার্সিটি বড় ভাইরা ছাত্রলীগের যারা প্রতিনিধিত্ব করার চেষ্টা করছে, হয়তো যুক্ত হবে কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, যাই হোক, এখন হচ্ছে আমি এতক্ষণ খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম রিয়াজুল কবির চৌধুরী ভাই, নির্বাচ চৌধুরী, মনিয়াপুর কথাগুলো। আমার এখানে স্পেসিফিক বিষয় হচ্ছে আমরা সংঘর্ষে জড়াই নেই। আমাদের স্টুডেন্টরা মাইকিং করে, আমাদের সহযোদ্ধারা মাইকিং করে, যখন প্রতিদিনই তারা হলে যায়, তারা আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে ডাকার জন্য আজকেও গিয়েছে। এখানে যাওয়ার পরে আমাদের জুনিয়র হাসিব আল ইসলাম, বড় ভাই এমডি মাহিম, ওনাদেরকে মারাত্মকভাবে আহত করেছে, আপনারা দেখেছেন। এরপর সেকেন্ড কথায় আসি, যখন গতকালকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে হচ্ছে আমরা যখন ওখানে গিয়েছি, যাই হোক এই বিষয়টা আমি ক্লিয়ার করি, যখন ওখানে গিয়েছি যাওয়ার পর আমরা সেখান থেকে ফিরে আসছিলাম, আমাদের উপর হামলাটা হলো কোন জায়গায়? বিসি চত্বরে। হামলাটা কারা করলো? এনটিভির নিউজ গুলা দেখেন, আপনাদের মিডিয়ার নিউজ গুলা দেখেন, একটা হামলাকারী একটাও ঢাকা ইউনিভার্সিটি ছিল না। প্রত্যেকের হাতে রড ছিল, প্রত্যেকের হাতে অধিকাংশের মাথায় হেলমেট ছিল এবং অধিকাংশের মাথায় হাতে লাঠি ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে তাদেরকে কারা এনেছে লাঠি সোটা রড দিয়ে? আপনারা কি মনে করছেন তারা কারা? তারা কারা আমি ক্লিয়ার করতেছি। তোর মধ্যে শেখ ইনান ভাইকে দেখা যাচ্ছে লাঠি সোটা রড হাতে যারা আছে তাদের মাঝখানে তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, তাদেরকে সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাসে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে টোকাই ভাড়া করে, আপনারা রাজু ভাস্কর্যে সন্ধ্যার পরে যারা বসেছিল তাদের ছবি আপনাদের মিডিয়াতে এসেছে, তাদের বয়স 14 থেকে 15 বছরের বেশি হবে না। এই যে কোমলমতি কিশোরদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তাদের দিয়ে ঢাকা ইউনিভার্সিটির মেয়েদেরকে, ছেলেদের উপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, এটার জন্য আমি ভাবছিলাম যে রিয়াজুল কবির চৌধুরী ভাই এখানে দুঃখ প্রকাশ করবেন, বাট আমি দেখতেছি উনি একপাক্ষিক ভাবে ছাপিয়ে দিচ্ছেন। এটার জন্য খুবই দুঃখ পাচ্ছি। সেকেন্ড বিষয় হচ্ছে, আরেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, স্লোগানের একটা অংশ। কে বলেছে সরকার সরকার, এই অংশটা কেন আপনারা স্কিপ করে যাচ্ছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন থেকে আসছেন তার আগে আমাদের সাথে আপনাদের মধ্য থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, আমাদের সাথে বসার একটা ব্যবস্থা করা হবে, আমরা আলাপ আলোচনা করবো, গভর্নমেন্ট কি পারবে কি পারবে না আলাপ আলোচনা হবে, আমরা সেই অপেক্ষায়। কিন্তু সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে
যখন উনি বললেন যে হচ্ছে ওটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে নাকি রাজাকারের নাতি নাতনিরা পাবে না পাবে, উনি প্রশ্ন করতেছেন। তাহলে কি বাংলাদেশে দুইটা অংশ, একটা মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে রাজাকার, তাহলে তো আপনি মুক্তিযোদ্ধা 2 লাখ আর বাকি সবাইকে রাজাকারের খাতায় ফেলে দিচ্ছেন। এই কোশ্চেনটা যখন আন্দোলনকারীদেরকে নিয়ে কোশ্চেন করা হয়েছে, তারপর কি হলো, গতকালকে রাতে প্রতিটা হল থেকে স্বপ্রণোদিত হয়ে সবাই রাস্তায় নেমে আসছে, এটা প্রতিবাদ জানাইছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি নাও আমি নাও, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, ফুল স্লোগান আপনারা করছেন। এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে মন্ত্রী পর্যায় থেকে। যাই হোক, এরপরে হচ্ছে আমরা যখন হচ্ছে সমন্বয়করা আমরা রাতে স্টুডেন্টরা বের হয়ে যাওয়ার পরে আমরা সেখানে যাই, এই রমনা জোনের এসি স্যার ছিলেন, আলামিন ভাই ছিলেন এসআই, উনি সহ আমি সহ একসাথে একই ভাইকে গড়ে বুয়েট ইডেন কলেজ থেকে যারা এসেছে এবং আমাদের ইউনিভার্সিটির যত মেয়েরা এসেছে 1 ঘন্টার মধ্যে আমরা তাদেরকে হলে পৌঁছাইয়া দিয়েছি। কোন ধরনের সংঘাত হয় নাই। সংঘাত হইতো যখন দেখেছিলাম যুবলীগের পরশ ভাই শাহবাগে হুঙ্কার দিচ্ছেন বুড়া বুড়া লোকদেরকে নিয়ে। ওনারা শাহবাগে কেন 1 ঘন্টার মধ্যে? ওনাদের কি প্রয়োজন শাহবাগে? পুলিশ বাহিনী কি সক্ষম নয়? যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কি অক্ষম? এরপর হচ্ছে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মনে হয় হচ্ছে আপনার, উনিও এসে এখানে হুঙ্কার দিচ্ছেন। স্টুডেন্টদেরকে হুঙ্কার দিতে হবে কেন, যেখানে আমরা পাঠাইয়া দিচ্ছি? তারপর কি হয়েছে, রাত 2টায় ইনান ভাই এবং সাদ্দাম ভাইয়ের নেতৃত্বে যে মিছিলটা হয়েছে, তারা কারা ছিল? ঢাকা ইউনিভার্সিটি কোন হলের স্টুডেন্টরা ছিল সেখানে? আপনারা প্রতিটা সামনের সারি থেকে শেষ সারি পর্যন্ত হিসাব করেন, 10টার বেশি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল না, এবং প্রত্যেকের হাতে লাঠি ছিল, রড ছিল। এখন আমি যদি বলি ছাত্রলীগের সেন্ট্রাল লিডারদের নেতৃত্বে ক্যাম্পাসে সন্ত্রাসীদেরকে এনে রাতে হুঙ্কার দেওয়া হয়েছিল, দুপুরবেলা আজকে হামলা করা হয়েছিল, 200-র অধিক নারী আহত হয়েছে, প্রত্যেকে ঢাকা মেডিকেলে কাটপাচ্ছিল, সেখানে গিয়ে হামলা করেছে। মিডিয়া আপনারা সবাই কভার করেছেন। এটা যে অস্বীকার করবে আমি জানি না কিভাবে রিয়াজুল কবির ভাই এটাকে অস্বীকার করতে পারবেন। আমার কাছে খুবই কষ্ট লাগে যখন দেখি যে আমার সিনিয়ররাই এটাকে এইভাবে অস্বীকার করতেছে। আমরা আমাদের দাবির কথা জানিয়েছি, প্রথম থেকেই বলতেছি ভাই 1 মিনিট, আমরা প্রথম থেকেই বলতেছি যে আমরা ছাত্র নির্বাহীর কাছে চাচ্ছি, যেহেতু 2018 সালে আন্দোলন হয়েছিল কোটা সংস্কারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষোভের কারণে উনি কোটা কথা বাতিল করছেন। আমি যতটুকু জানি, আমার যতটুকু আইনের জ্ঞান আছে, একটা সাংবিধানিক পদে থেকে কেউ ক্ষোভের কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বললেন সেটা, উনি সেটাই করেছেন। যাই হোক, এদিকে যাচ্ছি না, আমরা আবারও আপনার কাছে যাব। আমি আরেকটা মিনিট এই কথাটা ক্লিয়ার করি ভাই, আপনি আমাকে 1 মিনিট সুযোগ দিবেন, শেষ করেন, আমরা আবার যাব আপনার কাছে। আমরা বলেছি হচ্ছে সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। আমরা চাই 5টা গ্রেডে সরকার একটা আলোচনার মাধ্যমে আমাদের সাথে কথা বলে, অন্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা পর্যায়ে আসুক, সবাই মিলে আমরা রাজপথে 1 সেকেন্ডও থাকবো না যদি এই পর্যায়ে আসে। সেটা হয় নাই, আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়েছে, কিন্তু হাইকোর্টের রায়টা যখন হচ্ছে স্থগিত হয়ে যাওয়ার পর যে রায় আসছে, আমরা যে কথা বলেছি সেটাই এসেছে। গভর্নমেন্ট কি এটা জানতো না? ওনাদের কি আইনজীবী নেই? ওনাদের কি আইনমন্ত্রী নেই? অ্যাটর্নি জেনারেল নেই? ওনারা কি জানতো না যে সাংবিধানিক ভাবে এই ক্ষমতা সরকারের আছে, গভর্নমেন্টের আছে, যে কোটা পরিবর্তন করতে পারে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আব্দুল হান্নান মাসুদের বক্তব্য, সমন্বয়ক তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমি এই বিষয়ে একটু নীলুফার চৌধুরী মনে আপনার কাছে আসতে চাই। তারা যেই অভিযোগগুলো করেছে ছাত্রলীগ, সেই অভিযোগগুলোর মধ্যে রয়েছে ছাত্রলীগ তাদের শান্তিপূর্ণ আন্দোলন করছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলন তারা যেখানে করছিল সেই জায়গাটি থেকে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যা কোটা বিরোধী যে শিক্ষার্থী তাদের আন্দোলনের যথেষ্ট দূরত্ব ছিল। কিন্তু 71 হলে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা প্রথম আক্রমণ করে, এটি হচ্ছে ছাত্রলীগের বক্তব্য। প্রথম আক্রমণ যদি করে থাকে তাহলে সেক্ষেত্রে ছাত্রলীগের আসলে কর্তব্য কি হবে? ছাত্রলীগের, আমি ছাত্রলীগ নিয়ে কথা বলতে চাই না, যত দুষ্টই হোক না কেন ছোট, ছাত্রলীগের যে উস্তাদ মাননীয় প্রধানমন্ত্রী, উনি যাহা বলেন তাহা করেন না, আর যাহা করেন তাহা বলেন না। উনি 18-তে যে গায়ে পড়ে এই কাজটা করলেন, এই ঘটনাগুলোর জন্য আজকে যতগুলো আমাদের সন্তানরা হতাহত হবে, আমি ওই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী হিসেবে বলছি, যতগুলো হতাহত হবে হয়েছে যা, সেটার জন্য দায়ী একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী। এটা আমি আমার সাহস নিয়ে বলে গেলাম আপনাদের সামনে, কারণ উনি নিজে কোটা বাতিল করছে,
করে উনি যে কাজটা করছে সেইখানে ছাত্রলীগ কি বলছে কালকে? ছাত্রলীগ নিজে বলছে যে অনেক দিন যাবৎ মারামারি করি না, অনেক দিন যাবৎ কাউকে কিছু বলি না। 10 বছর ছাত্র দলটা তো বের করে দিছে, এখন তো তারা নিজেরাই রাজা, নিজেরাই সব। এত বেশি রাজা ছিল যে তাদের নেত্রীও তাদের সাংগঠনিক পদ থেকে সরে গেছে। তো অতএব ওনারা যা বলে তা তো এটা মানলে হবে না। আর সাধারণ ছাত্রছাত্রীরা যে কোটা বিরোধী আন্দোলন করছে, এগুলো কি মারামারি করার মতো কি কোনো অভিজ্ঞতা আছে? না কোথাও তারা মারামারি করেছে, না প্রশিক্ষণ নিয়ে আসছে। তাহলে একটা কথা, এরা তো এদের নিজের কাজগুলাই করছে। এবং এত রাতে মিছিল করে এত হাজার হাজার ছাত্রছাত্রী যদি কোনো দুর্ঘটনা না ঘটতে পারে, তাহলে দিনের বেলা কেন এতগুলা দুর্ঘটনা ঘটলো? আর দুর্ঘটনা ঘটার লোকগুলা কেন আপনার হেলমেট পরা, ওই হেলমেট বাহিনী, আবার ওই নিরাপদ সড়ক চাই, আবার ওই কোটা বিরোধী ছাত্র রাজনীতিকে যেভাবে পিটাইছে তখন 18-তে, ঠিক একই অবস্থার এই হেলমেট বাহিনী নিয়ে আসছে। এই হেলমেট বাহিনীগুলো কারা? তাদের স্বার্থটা কি? ওই যে কথাটা আমাদের ছাত্র ভাই বলল যে এরা 12-14 বছরের ছেলে, ওরা তো মুখোমুখি দেখছে, ওরা আরো ভালো বলতে পারে। এরা স্কুলে পড়ার ছেলে বা কোনো পড়েই না তাদের। গতবার হেলমেট বাহিনীরা সব লুঙ্গি পরা ছিল, এইবারে হেলমেট বাহিনী হয়তো বা ফুল প্যান্ট পরেছে, কারণ একটু ইজ্জত হয়তো বা বাড়াইছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর কথা মতো গেছে। এখানে তো একটা ব্যাপার যে দিনের বেলা মাননীয় প্রধানমন্ত্রী কথা বললো আর রাতের বেলা এত বড় ঘটনা ঘটলো, তারপরে আবার পরের দিন আবার কথা বললো, দিনের বেলায় এত বড় ঘটনা ঘটলো। এখন আপনার মনে করেন যে কোটার সংবিধান কি বলে? আমি যদি ওই জায়গাটায় আসি যে 72-এর যে সংবিধান 16 ডিসেম্বরে হয়েছে, সেইখানে কিন্তু 29 অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগ সমতা থাকবে। কেবলমাত্র ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবে না। এখানে কিন্তু স্পষ্ট, কোনো এখানে অস্পষ্টতা নাই। 28 অনুচ্ছেদে বলা হয়েছে নারী, শিশু বা অনগ্রসর শ্রেণীর জন্য বিশেষ সুবিধা দিতে বাধা নাই, কিন্তু দিতেও বলছে তা কিন্তু না। এইখানে বাধা নাই, কিন্তু সেক্ষেত্রে দেশের একটা অনগ্রসর অংশ কিন্তু জেলা ভিত্তিক এবং মুক্তিযোদ্ধাদের একটা অবদানও রয়েছে। আমাদের সন্তানরা তারা কিন্তু বলে নাই যে সব কিছু বাদ দাও, কোনো অটিজম কোনো সন্তানকে আমরা কিন্তু কোটা বিরোধী বলি না, যে দেখ তাকে যদি দেয়। আর কোটা তো এরকম না, কোটা বানায় দেখ, তার যদি দেওয়ার ইচ্ছা থাকে পিয়ন দারোয়ান চাপরাশিদের কোটা দিয়ে দেখ, তাদের চাকরি দিয়ে তো কথা, আপনার টপ লেভেলে দিবে। আর দেশের অবস্থা দিনে দিনে নিচের দিকে আরো নামতে চরম পর্যায়ে চলে যাবে, এটা তো হতে পারে না। কোটারও তো একটা সুবিধা, কোটার সুবিধা আপনার কোথায়? যেমন রিয়াদুল কাউসার ভাই যেটা বলেছেন যে নারীরা কিন্তু এখন আপনারা অনেক এগিয়ে এসেছেন এই কোটার কারণে। নারীরাও কোটা চায় না, কোনো মুক্তিযোদ্ধাও কোটা চায় না, মুক্তিযোদ্ধা সন্তান ভারসাম্যের জন্য তো অনেক সরকার কোটা চায়, কারণ সরকারের এখানে লাভ আছে। কারণ কোটা আপনি যদি দেখেন বিগত দিনগুলা, আপনি বিসিএস গুলা দেখেন, আরো 3 বছর আগের 2 বছর লাস্ট গুলার, আপনার কোটা ফুলফিলই হয় না। মুক্তিযোদ্ধাদের তো এই সরকার ভিক্ষা করায় খাওয়ায়, রিক্সা চালায় খাওয়ায়। রিক্সা চালা ভিক্ষুকের কয়টা সন্তান আপনার বিসিএস এর জন্য নিজেকে প্রিপারেট করতে পারে? এই দেশের রাজাকাররা হলো ওনাদের আত্মীয়, আর মুক্তিযোদ্ধারা হলো এই দেশের ভিক্ষুক। আবার আপনার কি গরু মায়েরা জুতা দান করে, আবার বলে যে তাদের জন্য কোটা। এই কোটার ভিতরে অনেক রকম একটা কাহিনী আছে, কোটার ভিতরে অন্য কোনো খেলা আছে। সেই অন্য কোনো খেলার জন্য আমাদের সন্তানদেরকে কেউ বলিতে দেখ, এটা তো আমরা চাইবো না। আমরা নিজেরা করতে পারছি না, ওরা ওদের অধিকারটা নিবে। এবং এটা বোঝা উচিত শাসক গোষ্ঠীর যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু যুগে যুগে যত আন্দোলনের সূতিকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে, আপনার 71 হয়েছে, 69 হয়েছে, 66 হয়েছে, 52 হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। এদের কিন্তু রাজনীতির ওইসব না থাকলেও এদের শিখিয়ে দিতে হয় না কিভাবে অধিকারকে আদায় করতে হয়। অতএব 2-4টা হেলমেট বাহিনী দিয়ে যে আমাদের সন্তানদেরকে এই অত্যাচারটা করবে। আজকে কায়সার ভাই যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড কথা বললো, আমি খুব দুঃখ পেলাম। উনি যদি আমাদের সঙ্গে আজকে একাত্মতা ঘোষণা করতো, অনেক ছাত্রলীগ যে ছেলেটা যেটা বললো, ছাত্রলীগের নেতারা তো ওইখানে যায় মারে নাই, তারা দেখে নাই, বলতে পারবে না। তাহলে আপনার অনেক ছাত্রলীগে আমি গতকালকে দেখেছি ছাত্রলীগরা নিজেরা নিজেদের শপথ থেকে নিজেরা সরে গেছে, এই আওয়ামী লীগের সাথে একত্রতা ঘোষণা করেন। এটা কারা? এরা মেধাবী ছাত্রলীগ। মেধাবী ছাত্রলীগরাও চায় না যে কোটার মধ্যে তারা আসুক, কারণ ওটার মধ্যে তারা পড়বে না। তো এই জায়গাটায় আমরা মনে করি যে সরকার যে কাজগুলো করলো, সরকারের এই জবাবদিহিতা কি সরকার বিনা ভোটে সরকার দেখে দিতে হবে না? নাকি সরকার সবকিছু, সরকারের যদি লজ্জা শরম থাকতো, এই যতগুলো লোক যতগুলা
ছেলে মেয়ে কোটা বিরোধী আন্দোলন করছে, অতগুলার অর্ধেক লোক সরকারকে ভোট দিতে যায় নাই 7ই জানুয়ারির ভোটে। তাহলে মানুষকে পিটায়া মাইরা রক্তাক্ত করে আপনার কিন্তু মন পাওয়া যায় না। মন পাইতে গেলে কিন্তু মাথায় হাত দিতে হয়, বাবা ডাকতে হয়, সোনা ডাকতে হয়। তো আজকে যারা পড়ছে, যারা ছাত্র, তারা কিন্তু আমাদের সন্তান। আমাদের সন্তানরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়ে। একটা সময় আমরা পড়েছি, অতএব আমরা যেটা পারি নাই, আমাদের সময় যেটা দরকার ছিল না, আমাদের সময় যেটা অনগ্রসর ছিল, এখন কেন এটা থাকবে? আর প্রধানমন্ত্রী বলার পরে, প্রধানমন্ত্রীকে কিন্তু একবারও বলা হয় নাই যে আপনি কোটা বাতিল করেন। উনি এত নিজের সুখে সুখে নিজের নাম কেনার জন্য কোটা বাতিল করলেন, সেই দিনও তার রাগ ছিল, জেদ ছিল। আমরা কিন্তু সংসদে দেখেছি। এখন উনি এত কথা বলছেন, এত রকম করে কথা বলছেন, উনি তো রাজাকার বলতে পারেন না। উনি নিজে রাজাকার পুষেন। উনার মন্ত্রী পরিষদে দেখুক, উনার এমপিদের দেখুক, উনার সাধারণ সম্পাদক সম্পর্কে তার ভাই মায়ের পেটে সহোদর ভাই বলে যে আমার বাবা রাজাকার ছিল। তো যারা কিনা এই ধরনের ফ্যামিলিগতভাবে, যারা কিন্তু আপনি যদি ফরিদপুর ধরেন, বৃহত্তর বাংলাদেশের সবচেয়ে বেশি রাজাকারের বাড়ি ওইখানে। তো আপনি বলেন সাধারণ ছাত্র ছাত্রীদেরকে কিভাবে আপনি রাজাকার? কাউসার ভাইয়ের কাছে একটু শুনি, রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কোটা বিরোধী আন্দোলনে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে, পাশাপাশি শিক্ষকরাও কিন্তু একই সময়ে আন্দোলনে রয়েছেন। অর্থাৎ শিক্ষকরাও যদি, ছাত্ররাও যদি ক্লাসে ফিরে যায়, শিক্ষকরা কিন্তু সেক্ষেত্রে নাই, এবং শিক্ষকরাও যদি ফেরে, ছাত্ররা আন্দোলনে রয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে বলা যায় বিগত বেশ 10-15 দিন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো পড়াশোনা হচ্ছে না বলা যায়। এই স্থবিরতা কাটতে আসলে সরকার এই মুহূর্তে কি ভাবছে আপনি যদি বলেন? আপনি যদি সরকারের সাথে দীর্ঘদিন, আপনি সরকারের অংশ নয় কিন্তু আপনি সরকারের পক্ষে কথা বলতে জি, সেটা আমি বুঝেছি, কিন্তু আমি বলতেছি এই মুহূর্তে আসলে করণীয়টা কি? যেখানে ছাত্রলীগ একটা সংঘর্ষ, বৈষম্য বিরোধী ছাত্ররা পাল্টা সংঘর্ষ বেঁধেছে, এই শিক্ষাঙ্গনের অচল অবস্থাটা কি প্রলম্বিত হবে, বা এতে আমাদের ভবিষ্যৎটা কি দাঁড়ালো শিক্ষার্থীদের? আচ্ছা, প্রথমে শুরু করে বলিনি। জি জি জি, শিক্ষকদের বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানে দেশের সবচেয়ে ট্যালেন্ট ছাত্ররাই শিক্ষক হয়। একটা কথাই বলবো শুধু, যে 4টা স্কিম চালু হয়েছে, ইতিমধ্যে 2টা ঘোষণা এসছে, যেটা পরবর্তী বছর জুলাই থেকে চালু হবে। শিক্ষকদের বয়স 65 করা হবে। এই কিন্তু অলরেডি আলোচনা হয়েছে না, প্রেস তুলে দেওয়া হয়েছে জি, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ থেকে। কিন্তু তারা আন্দোলন থেকে সরে তারপরও এই আন্দোলন কেন, এবং আমাদের আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আলোচনা করেছে, মন্ত্রী মহোদয়ের সাথে একটা বৈঠক হয়েছে জি। এরপরে কেন এটা কন্টিনিউ করছেন, এটা ঠিক বোধগম্য হচ্ছে না। শিক্ষকরা ক্লাসে ফেরেননি, না ফিরে নাই, এটাই আন্দোলনও ফেরেনি। হ্যাঁ, এটা বোধগম্য হচ্ছে না। আর যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেটা কিন্তু চাকরি শেষে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয় সে তো 65 বছর, তখন ঠিক হবে তাদের পেনশনটা কত হবে, কি হবে না হবে। এটার ফয়সালা তো যে কোনো সময় হতে পারে, এবং একটা ঘোষণা দিয়ে কাউন্ট হতে পারে। যেমন আমাদের কর বৎসরে কর চেঞ্জ হয়, এটা কিন্তু পরের বছর অ্যাপ্লাই হয়, জি, তাই না? সো আমার মনে হয় এই জিনিসটা তারা ফিরে আসা উচিত। শিক্ষার্থীদের বিষয়টিতে আপনারা বলেছেন বারবার, যে অনেক সময় আপনাদের সাধারণ সম্পাদকও বলেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যে এক ধরনের রাজনৈতিক ইন্ধন দেওয়া হচ্ছে, সেটা আসলে কি পরিষ্কার করে? আমি তো 2টা কারণ বললাম। এরপরে এই আন্দোলনটা কন্টিনিউ করা, এটা বিবেকের একটা বিষয় আছে। টানা একটা বিশ্ববিদ্যালয় যদি 15 দিন বন্ধ থাকে, তাই না? ছাত্রদের আন্দোলনে এক ধরনের উস্কানি দিচ্ছে কেউ, এটা আপনারা বারবার বলছেন। এবার আসেন এই কোটায়। দেখেন, কোটায় আমরাও কিন্তু বলেছি যে কোটা বাতিল করায় মুক্তিযোদ্ধা, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে। আমারও তো একটা অভিমত আছে, এবং আমাদের সরকার কিন্তু বারবার বলার চেষ্টা করেছে যে এখন একটা বিবেচনায় আসতে পারে। এবং আমি আগেও বলেছি যে সর্বোচ্চ আদালত, মানে প্রধান বিচারপতি কিন্তু স্পষ্ট বলেছেন, আমরা শোনার পর যেটা হয় সরকার রিভিউ করতে পারবে, এবং আমরা হাইকোর্টে যারা, এটা কিন্তু সরকারের উপর ছেড়ে দেওয়া হচ্ছে অনেকটা, যে সরকার ইচ্ছা করলে এটা সেটা করতে পারবেন, এটা করবেন। কিন্তু আজকে এই আন্দোলনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। আমি আন্দোলনকারী সংঘর্ষ পাল্টা সংঘর্ষ নেতার বক্তব্য শুনছি, সমন্বয়কারী, যে এখন কিসের রাজাকার। আমি প্রায় একটা কথা বলি, কষ্ট নিয়ে বলি,
যে বিশ্বে এমন কোনো নজির নাই যে একটা দেশ স্বাধীন হওয়ার পর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর স্বাধীনতার পরাজয় শক্তি তারা এখন রাজনীতি করতে পারে বা কোনো একটি বড় দলের শেল্টারে নির্বাচনও করতে পারে। এই নজির কোথাও নাই। আমরা সায়েন্সে একটা এমিবা বলি, ক্যাটালিস্টের মতো আর কি, কারো গায়ে জড়িয়ে থাকে। এই যে স্বাধীনতার পরাজিত শক্তিটা এরা কিন্তু মাঠে আছে, কখনো ইন্ধন দেয়, কখনো সাপোর্ট দেয়, কখনো ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। আজকে আমার মনে হয় কি এই গ্রুপটা এখানে কাজ করছে কোটা বিরোধীদের সাথে। দেখুন না, কাজ করার সুযোগ দেন না, কেন? সুযোগ তো কেউ করে দেয় না, সুযোগ নিয়ে নেয়, আপনারা দেন, নিয়ে নেয়। নইলে নিজেরা নিজেদের দেখেন কথা রাখতে পারেন না। এই আন্দোলন তো ওইদিকে যাওয়ার কথা না। কেন আমি মনে করি কি, যদি এখন যারা আন্দোলন করছেন তারাই এই দেশের তৃতীয় প্রজন্ম, তারাও তো বিবেকবান, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একটা স্পিরিট আছে। কারণ আমাদের তো অনেক ক্ষয় হয়ে গেছে অনেক কিছু, কারণ তারা তো একটা দীর্ঘ সময় দেশ চালাবে, নেতৃত্ব দেবে, অনেক কিছু করবে। এখান থেকে তো এমপি মন্ত্রী হবে, আমলা হবে, সবই তো এখান থেকেই হবে। তাদের বক্তব্যটা হচ্ছে মেধাবীরা বাদ যাচ্ছে, এটাই তো তাদের বক্তব্য। এখানে দেখেন কোটা থেকে কম মেধাবীরাও অনেক সময় এই কোটার সুযোগ নিয়ে এখানে আসছে, এটা হচ্ছে তাদের বক্তব্য। আমি যদি গত 3টা বিসিএস ধরি, তারা তো এই আন্দোলনটাই করছে। 2200, 2300, 1800 এই গত 3 বিসিএস এর যোগদানকারী, তাই তো? আমরা দেখেছি প্রিলিমিনারিতে পরীক্ষা দেয় 4 থেকে 4.5 লাখ। প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 60% থাকে না, তার মানে এটা চলে আসে 2 লাখের মধ্যে। 2 লাখের রিটেন পরীক্ষা দেয়, এটা চলে আসে 40,000 বা 30,000-এ পাস মার্ক যারা পায়। এখান থেকে ভাইবা হয়, ভাইবায় কিন্তু একটা নম্বর নির্ধারিত আছে, সেটাতে টিকলে ভাগ হবে কে কোন ভাগে যাবে। তার মানে সবাইকেই আসলে মেধা পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু আপনার ওই 2000 থেকে 2200 ছেলে টিকবে। আজকে যে লক্ষ লক্ষ ছেলে 49 পাইলেই কোটা আলারা পাস, তাই না? না 50, এই তো। তাহলে কি তারা সবাই এখানে টিকবে? সবাইকে আমি করছি। দেখুন, আমাদের সরকারের একটা ঘোষণা আছে, চাকরি করবো না, চাকরি দিবা। আমাদের কিন্তু এটাও অনেকে হচ্ছে, অনেক শিক্ষিত লোক কিন্তু নিজে খামার করছেন, এই করছে, আমি ওটা যাচ্ছি না। কিন্তু এখানে যেহেতু কোশ্চেনটা আসছে, আমার কথা হলো এই মেধাবীরা পরে বিসিএসে টিকবে, সরকারি চাকরি হবে, দেশ চালাবে, তারা 4টা সপ্তাহ ওয়েট করতে পারলো না কেন? সরকারের উপর। সরকার এত গরম জিনিস নিয়ে 4 সপ্তাহ দিবেন কেন? এটা এপিলেট ডিভিশন করে দিতে 4 সপ্তাহ শুনানি হবে। 7ই আগস্ট আমার পোস্টপোনের ডেট নির্ধারণ করা আছে, জি তাই না? জি জি, আমরা 4টা সপ্তাহ তারা কি ওয়েট করতে পারলো না? জি, আমরা এই যে তারা এই কন্টিনিউশনটা, কালকে 3টার সময় একটা সভা দিয়েছে। জি জি, আজকে আবার তারা আন্দোলন ডেকেছে, বিক্ষোভ ডেকেছে। এখানে একটা বিশৃঙ্খলাকে ইনভাইট করছে না? যে হ্যাঁ, বিশৃঙ্খলাকে ইনভাইট করছে। আমরা এই আশঙ্কাটাই করছি যে একটা বড় ধরনের আবারও কোনো বিশৃঙ্খলাকে কারা এই সুতাটা টানছে, আমরা একটু কারা সুতো টানছে পেছন থেকে, এটি যেমন আপনার বক্তব্য, তেমনি আমরা যুক্ত হয়েছি ছাত্রলীগের সহসভাপতি ওয়ালিউল সুমন। সুমন, আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা চলছিল, আসলে আপনাকে যুক্ত করার চেষ্টা করছিলাম। যাই হোক, আপনাকে আমন্ত্রণ। আমরা ওয়ালিউল সুমন, আমরা একটু জানতে চাই, আমরা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়কারীর কাছে শুনছিলাম যে আপনারা তাদের উপর বহিরাগতদের আমন্ত্রণ করে এক ধরনের হামলা চালানোর কাজটা করেছেন। এটি হচ্ছে মানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন চলছে, কোটা বিরোধী, তাদের অভিযোগ। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? আপনাদের বক্তব্য, বা আপনারা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ছিলেন সবাই, কিন্তু সংঘর্ষে জড়ালেন কেন? প্রথমেই উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনার যে আমার কাছে যে প্রশ্ন রেখেছেন, সেজন্য আপনাকেও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আমাদের বর্তমান যে এই যে কোটা সংস্কার যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, তাদের ভাষায় আসলে এটা কিন্তু আজকের নতুন না। আজ থেকে আরো প্রায় 15-16 দিন আগেই এই আন্দোলন শুরু হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছেন, তারা মিছিল করেছেন, তারা ব্যানার ফেস্টুন করেছেন, তারা আমাদের ক্যাম্পাসে এমনকি হলগুলোতেও তারা বিভিন্ন রকম প্রোগ্রাম আয়োজন করেছেন। আপনারা জেনে থাকবেন বা আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আসলে আমরা কিন্তু কখনোই তাদের এই আন্দোলনে আমরা কখনোই বাধার সৃষ্টি করিনি। এক পর্যায়ে যারা গত পরশুদিন রাতে যখন তারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলেই একই টাইমে 10:30 যখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলেই যারা যখন তারা স্লোগান দিচ্ছিলেন যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই স্লোগানকে কেন্দ্র করে কিন্তু দেখা যায় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়। যেহেতু এই রাজাকার শব্দটি আমরা ছোটবেলা থেকেই ঘৃণা করে আসছি, রাজাকার শব্দটির সাথে যেহেতু আমরা আসলে এই শব্দটার সাথে বিশেষ করে বাঙালি জাতি আমরা কিন্তু আসলে এই শব্দটাকে আমরা চরমভাবে ঘৃণা করি। যারা বাঙালিত্ব ধারণ করে, যারা বাংলাকে ধারণ করে, লালন করে, কিংবা বাংলা আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানে, আমাদের 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে যারা জানে, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কিন্তু এই রাজাকার শব্দটি এসেছে। যে রাজাকাররা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে, আমাদের দেশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সেক্ষেত্রে যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই যখন প্রতিটি হলে হলে মিছিল দিচ্ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখনই কিন্তু আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফুঁসে উঠেছে। এবং আপনারা এটাও জেনে থাকবেন যে তারা এই মিছিল দেওয়ার সাথে সাথেই চাইলে কিন্তু আমরা এর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু সাথে সাথে এর প্রতিবাদ করিনি। তারা মিছিল করেই কিন্তু ক্ষান্ত হননি, তারা কিন্তু মিছিল শেষ করে আবার কিন্তু তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, নীলক্ষেত সহ বিভিন্ন জায়গায় তারা দখল নিয়েছেন। এবং এই যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলে থাকি এবং এই হল ছাত্রলীগের আমি সভাপতি। আমাদের যে হল একটা মাঠ রয়েছে, সেই হল মাঠে কিন্তু তারা হয়েছে। এবং আমি শেষ করছি আপনি আমি শেষ করি উত্তেজনা মাসুদ হান্নান আমরা একটু ওয়ালি সুমনের কথাটা শুনি, তারপর আপনার কাছে যাব। আমাদের এখানে জড়ো হয়, তারপরে কিন্তু আস্তে আস্তে করে এই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং তারা যে দাবি করছে যে তাদের গায়ে হাত তোলা হয়েছে, আজকের যে ঘটনা ঘটেছে, তারা কিন্তু সকাল থেকেই আমাদের এই জসিমউদ্দিন হল মাঠে এসে তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছিল, একেবারে মাইক নিয়ে এসে। এটা কিন্তু আবাসিক হল, যেহেতু আমাদের এখানে 4টা হল, আমাদের এখানে শিক্ষার্থীদের পড়াশোনা আছে, পরীক্ষা আছে, কোনো শিক্ষার্থী অসুস্থ, সেখানে কিন্তু তারা উচ্চ শব্দে মাইক বাজিয়ে কিন্তু তারা এখানে বসে আন্দোলন করতেছিল। এক পর্যায়ে তারা আমাদের বিজয় 71 হলে প্রবেশ করে হলের শিক্ষার্থী তাদের গায়ে আঘাত করে। আমাদের সংঘর্ষটা কখন বাঁধলো? সাবাত আল ইসলামের কিন্তু তারা মাথা ফাটিয়ে ফেলছে এবং ওখানে হল ছাত্রলীগের যারা সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তাদের অনেকেই কিন্তু আহত হয়েছে। এক পর্যায়ে যখন আমরা দেখতে পাই যে আসলে আমাদেরকে এভাবে আঘাত করা হচ্ছে, তখন কিন্তু এখানে 4টা হল রয়েছে, জসিমউদ্দিন হল, বিজয় 71 হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল। এই 4টা হলের শিক্ষার্থীরাই পরবর্তীতে তারাও তাদের এই যে আক্রমণকে প্রতিহত করার জন্য আমরা মাঠে নামি এবং তারা কিন্তু আগে আমাদের গায়ে হাত তুলেছে। আমাদের গায়ে হাত তোলার পরে আমাদের ছাত্রলীগের আমরা যারা এই 4টা হলের শিক্ষার্থী ছিলাম, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের কিন্তু আমরা প্রতিহত করেছি এবং এক পর্যায়ে তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিসি চত্বরে তারা ওখানে গিয়ে আবার যখন অবস্থান নিয়েছে এবং ওখানে বসে তারা যখন আমাদেরকে উদ্দেশ্য করে, ছাত্রলীগকে উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক কথা বলতেছিল এবং বিভিন্ন রকমের আসলে আমাদেরকে নিয়েই আসলে বিশেষ করে, এবং তারা যখন আবার উল্টোপাল্টা স্লোগান দিচ্ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতেছিল, উল্টোপাল্টা বক্তব্য এবং স্লোগান দিচ্ছিল, তার প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে তাদেরকে আবার ধাওয়া করি। সুমন, আসলে পরবর্তীতে ওখান থেকে বহিরাগত আনার বিষয়টি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, বহিরাগত আনার বিষয়টিতে অভিযোগ করা হচ্ছিল, একটু যদি বলেন। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 40,000 শিক্ষার্থী, তার ভিতরে এখন বহিরাগতর বিষয় হলো আমাদের আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা ছাত্রলীগের সাথে তারা সংশ্লিষ্ট, তারা তো আমাদের ছাত্রলীগের প্রয়োজনে তারা তো আসবেই। আমাদের আজকাল নির্ধারিত প্রোগ্রামও ছিল, 3টার সময় আমাদের নির্ধারিত প্রোগ্রাম ছিল,
সেই প্রোগ্রামে জয়েন করার জন্য তারা আসছে, এটা মিথ্যা না, তারা আসছে। বাইরের পোলাপান এনে ভাই ক্যাম্পাসের পোলাপান মাইর দিলেন, আপনারা একটু দুঃখ পাচ্ছেন না? মাসুদ আপনার কাছে আসছে, আপনারাও তো বাইরে থেকেই পোলাপান নিয়ে আসছেন। আপনাদের এই প্রোগ্রামে আপনাদের যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে সামনে থেকে আমরা তো চিনি, অনেককেই চিনি, তারা কিন্তু অনেক বয়স্ক লোককে সামনে দেখা গেছে, অনেক সিনিয়র মানুষকে সামনে দেখা গেছে। আসলে এরা আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন, আপনাদের সবাইকে আমরা ভালো করে চিনি এবং আপনারা আমাদেরকে ভালো করেই চেনেন যে আসলে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়। সুতরাং এক্ষেত্রে আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো, আসলে এই বিষয়টা মিথ্যা না বলাটাই বেটার, যেহেতু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আর আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সুমন, আমরা একটু মাসুদের কথা শুনি। মাসুদ বলুন। ইসলাম রেগুলার স্টুডেন্ট, আপনি কাদেরকে বয়স্ক বললেন আমি তো বুঝতে পারি নাই ভাই। আপনি আমাদের তাহলে আপনি কাদেরকে, একজনের নাম বলুন, একজনের নাম বলুন। আমি একজনের নাম বলতে বলছি যে ঢাকা ইউনিভার্সিটি রেগুলার স্টুডেন্ট নয়, আপনি অপবাদ দিচ্ছেন। নাম বলতে গেলে তো অনেকের নামই বলতে হয়, একজন সিঙ্গেল একজন ভাই, নাম বলতে গেলে অনেকের নামই বলতে হয়। আমি এই মুহূর্তে নাম অনেকের নাম বলতে হবে না ভাই, একজন তো বলতে পারেন। আপনাদের আমরা কিন্তু আপনারা দুজনই বলছেন, আমরা কারো কথাই শুনতে পাচ্ছি না। আপনাদের সাথে ওই ছেলের নাম হলো জুবায়ের করে একটা ছেলে, তাকে আমরা বিশেষত্ব যখন ধরে ফেললাম, তাকে যখন আমরা তাকে প্রতিহত করতে গিয়ে তাকে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাকে যখন আটকাই ফেললো, তখন কিন্তু তার কাছ থেকে পরিচয় জানতে চাওয়া হয়েছিল। সে কিন্তু নির্ধারিত মানে স্পষ্ট করে তার পরিচয় ব্যক্ত করতে পারেনি। পরবর্তীতে পাশ থেকে আরেকজন বলেছে সে তাকে চিনে, সে হলো ঢাকা কলেজের শিক্ষার্থী, এবং সে হলো 15-16 সেশনের শিক্ষার্থী। তাহলে 15-16 সেশনের যদি শিক্ষার্থী হয়ে থাকে, তার তো আরো 2 বছর আগে অনার্স এবং মাস্টার্স শেষ হওয়ার কথা। সেখানে আপনাদের আন্দোলন আসলো, আপনাদের আন্দোলনে কিভাবে কোন সেশনের, আপনি কোন সেশনের, আব্দুল ভাই কোন সেশনের, ইনান ভাই কোন সেশনের, আমি জানতে চাচ্ছি। আপনারা তার সাথে সিনিয়র, আমি যতটুকু জানি। হ্যাঁ, 15-16 সেশনের তার থেকে আমরা সিনিয়র। হ্যাঁ, কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী, তার আগেই শেষ। আপনারা যদি টোকাই আনতে পারেন ভারত থেকে। আচ্ছা মাসুদ আমাকে শুনতে পাচ্ছেন? মাসুদ, নট স্টুডেন্ট মাসুদ আপনাদের, আচ্ছা আপনাদের কথা শুনতে চাই, একজন করে বললে আমরা শুনতে পারবো। আচ্ছা মাসুদ, আমরা তো বহিরাগত শিক্ষার্থীর কথা শুনতে চাইলেন, আমি তো বহিরাগতর পরিচয়টা দিলাম। আমি বহিরাগত টোকাইদের কথা জানতে, শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীরা আসবে, টোকাইরা কেন? যুবলীগ আমরা মাসুদ, সুমন আপনি কি শুনতে পাচ্ছেন? মাসুদ আমাকে শুনতে পাচ্ছেন? একটু থামতে হবে, এই পর্যায়ে একটু থামতে হবে। আপনাদের কালকে কর্মসূচি রয়েছে মাসুদ, সেই কর্মসূচি সম্পর্কে 1 মিনিটে বলুন, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। মাসুদ। আচ্ছা, আমি 1 মিনিটে বলতেছি, আমাদের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে, আমরা এর প্রতিবাদে কালকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আমরা সেই বিক্ষোভ মিছিল কালকে 3টায় আমরা সফল করব, সারা দেশের প্রতিটা ক্যাম্পাসে হবে। যাই হোক, আমি ভাইয়েরা এর পাশাপাশি ভাইয়ের একটা কথা বলতে চাই। ভাই শুধু একটা শব্দই শুনেন, রাজাকার। ওনাদের কানে যা এটাই বাজে, এর বাইরে আর কিছুই বাজে না। আমরা প্রোগ্রামে স্লোগান দিয়েছি 10টা, তার মধ্যে একটা ছিল তুমি কে আমি কে, রাজাকার। কে বলেছে? সরকার। আবার হচ্ছে তুমি নও আমি নই, রাজাকার। তুমি নও আমি নই, রাজাকার। ধন্যবাদ মাসুদ। পেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানগুলো ভাইরা শুনুন, আপনাদের স্লোগানগুলো বুঝতে পেরেছি আমরা। জি ওয়ালি সুমন, আপনাকে স্লোগানগুলো তো আজকে নিয়ে আসছেন, কিন্তু সুমন ওইদিন রাতে তো আপনারা সবাই একই স্লোগান। জি সুমন, আমাকে শুনতে পাচ্ছেন? সুমন আপনাদের কালকে কি কোনো কর্মসূচি আছে? সুমন ওই স্লোগানকে আপনারা প্রত্যাখ্যান করতে বিধায় আপনারা আজকে তাদেরকে নিয়ে ক্যাম্পাসে মহড়া দিয়েছেন, তারা কে? সুমন আমাকে শুনতে পাচ্ছেন? একজনকে বন্ধ করে দেন। আমরা সুমন, আপনাদের কি কালকে কোনো কর্মসূচি আছে? 1 মিনিট, একটু শেষ, আমরা শেষে। সুমন শুনতে পাচ্ছে? ওয়ালিউল সুমন, জি আপনাদের কালকে কোনো কর্মসূচি রয়েছে? শিক্ষার্থীদের যেমন কর্মসূচি রয়েছে, আপনাদের ছাত্রলীগের কি কালকে কোনো? ছাত্রলীগের কোনো নির্ধারিত কর্মসূচি এখন পর্যন্ত আমরা প্রেস দেই নেই। আমাদের আসলে আমরা এখন অবস্থান কর্মসূচিতে আছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরা সেই সন্ধ্যা থেকে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা হয়তো এটা অব্যাহত রাখবো কালকে।
ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ ওয়ালি উল সুমন এবং আব্দুল হান্নান মাসুদ, আপনাদেরকে ধন্যবাদ। আমাদের স্টুডিওতে দুজন অতিথি নীলোফার চৌধুরী মনি এবং অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কাউসার, আপনাদেরকেও ধন্যবাদ। এতক্ষণ আলোচনা চলছিল এবং আসলে দুজন যুক্ত হওয়াতে আমাদের আলোচনা আরও সমৃদ্ধ হলো। আমরা চাই যে শান্তিপূর্ণ সহাবস্থান হোক, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরে আসুক এবং অধিকার আদায়ের যে আন্দোলন সেটিও একটি যৌক্তিক পর্যায়ে সেটির সমাধান সব পক্ষ মিলেই করুক, এই সমাধান আসুক এবং সেই কারণেই যে অচলাবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেটি শান্তিপূর্ণ পরিবেশ এবং পড়ার পরিবেশ ফিরে আসুক। দর্শক, এই ছিল আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজনে। আমাদের সাথে থাকুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।